নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আর সকলেই দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আসছে না। আর কিছু সমস্যা হয়েছিল, আমার শারীরিক সমস্যা, কিছু এক্সপিরিয়েন্স, কিছু ভালোবাসা, কিছু মানুষের প্রার্থনার কথা শেয়ার করতে এলাম। আর দেখতেই পাচ্ছেন এখন আমি পুরোপুরি সুস্থ, একদম পুরো ওকে। হ্যাঁ, আর ভেতর থেকে আজকে তাগিদ হলো ভিডিওটা বানানোর। অনেকক্ষণই ভাবছিলাম, কালকে অনেক বেশ রাত্রে একটা ঘটনা ঘটে আর কি, সেটা আরও শেয়ার করার জন্য এসেছি। তার আগে আরও কিছু কথা বলবো, আমার ভালোবাসার মানুষদের কথা বলবো। আর এই একটু শুধু লিপস্টিক মেখেছি, না হলে না আমার ঠিক নিজেকে আমি বলে মনে হয় না লিপস্টিকটা না পরলে। পুরো ঘটনাটাই বলি। খুব বেশি জন আমাকে হয়তো ফলো করেন না, তো যারা দেখেন, যারা গুটি কয়েক মানুষ দেখেন, দেখতে পেয়েছেন যে প্রায় 11 দিন হলো আমার কোনো ভিডিও আসেনি। আর মোটামুটি যারা দেখেন তারা আমার প্রত্যেকেই কারণ জানেন। আর তার আগে আমি সবার কথা বলার আগে একটু মার্জনা চেয়ে নিচ্ছি। কারোর কথা, সবাইকে গ্র্যাটিটিউড। কারোর কথা যদি আমি মানে উচ্চারণ করতে বা কারোর নাম যদি উচ্চারণ করতে একটু আমি মানে এখন সবে সবে একটু এতে এসছি, তো নর্মাল হয়েছি। যদি ভুলে যাই, আগেই বললাম প্রত্যেকে আমার হৃদয়ে আছেন, একটা কথাও বানানো কথা নয়। আমি প্রত্যেককে আমার হৃদয়ে স্থান দিয়েছি। আর বিশেষ করে আমি বুঝতে পেরেছি যে কারা আমার নিজের মানুষ। আমি অনেকবার আফসোস করেছি ভিডিওতে। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি ভুলে যাই তো আমাকে মার্জনা করবেন বা মার্জনা করবে সবাইকে। আমি তুমি বা আমার সমবয়সীদের আমি তুই করেই বলি। আর যেটা আমার সাথে হয়েছিল, প্রথমে আমি বলে রাখি, আমি লাস্ট আগের থার্সডে ভিডিও করেছিলাম ওই আঁকিবুকি আলপনা নিয়ে, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা ছিল ওটা। আর যারা আমাকে একটু খেয়াল করেন বুঝেছেন আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল, যথেষ্ট হাঁপাচ্ছিলাম আমি ভিডিওটা করতে। আর প্রচণ্ড আমার একটা পেটে পেন হচ্ছিল, মানে বিভৎস ব্যথা, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ব্যথাটা হচ্ছিল। লাস্ট গিয়ে ডিটেক্ট হলো শনিবার ভোরবেলায়। তার আগে তো বহু হসপিটাল, ডক্টর এসব তো হয়েইছে, সেই পর্বে আমি আর যাচ্ছি না। যতটা ইউটিউবে শেয়ার করা যায় আমি করছি। তো আমি আমাকে প্রত্যেকেই তখন বলছিল যে এটা মনে হচ্ছে এমনি পেটে ব্যথা না, গল ব্লাডার পেন। কেন ওই পেনটা ঠিক ওই মানে চেস্টের একটু নিচের থেকে একটা যে জায়গাটা, ওই জায়গায় প্রচণ্ড পেন আর কি। তো যাই হোক, শনিবার ডিটেক্ট হয় যে আমার গল ব্লাডার স্টোন আছে, ওটা রিমুভ করতে হবে। খুব সাধারণ একটা অপারেশন, সেভাবে কোনো ব্যাপারই না। আর আমি এমনি একটু সাহসী মেয়ে, একদমই ভয় পাইনি। আমি ভেবেছি আমার সাথে আমার পুরো মানে কি বলবো, আমার নিজের মানুষ আছে। নিজের মানুষ বলতে আমরা যারা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি তারা তো আছেই। আর আমার প্রাণের মানুষ, আমার কাছের মানুষ রঞ্জনা দি, আর কিভাবে আখ্যা দেব আমি জানি না, আমি মাই বলি। তো মা তো আছেই আমার সাথে, তার সাথে আমি যে প্র্যাকটিসে আছি সেটাও রঞ্জনাদির হাত ধরে। তো সেই প্র্যাকটিসের গ্রুপে প্রত্যেকে, তো আমি একটু এক ফোঁটা আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তান আর আমার যে এনজিও গ্রুপের সাথে যুক্ত হয়েছি, ইভেন ওরাও প্রত্যেকে, আমি জানি না মানে কিভাবে মানে খুব অল্প দিনের মধ্যে এইভাবে মানে আমি যে মানুষজনদেরকে কানেক্ট করতে পারবো, তাদের এত ভালোবাসা পাবো আমি, সেটা আমি বুঝতে পারিনি। তো আমি অপারেশন হবে সেই স্যাটারডেতেই ধরা পড়লো, মানে এত সিভিয়ার, রাখা যেত না, সঙ্গে সঙ্গে অপারেট করতেই হতো। তো ডক্টর ওনার নার্সিংহোমে বললো তো অপারেশনটা করে নেওয়ার কথা। সে আমি বেশ হাসি মুখে, আমার সাথে আমি একটু এলাবোরেট করে বলছি, হতে পারে একটু ভিডিওটা বড় হতে পারে আজকে।
তো প্রত্যেকে আমার জন্য প্রেয়ার করছিল। আর আমি এবার এক এক করে নামগুলো বলি, যারা মানে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের তো প্রত্যেকে আছেই। আর মানে প্রত্যেকে যারা আসতে পারিনি, যারা দূরে থাকে, হ্যাঁ, মিষ্টি, প্রত্যেকে প্রত্যেকে এসে আমার সঙ্গ দিয়েছিল সবসময় হসপিটালে। মধুমিতা বলেছে আমি কাছে থাকি বলে আসছি, কিন্তু তা নয়। এটা বলছিলাম মধুমিতা, আমি একটু এডিট করতে হবে ভিডিওটা, যাই হোক একটু বাধা এসে গেল ভিডিওটা করতে গিয়ে। তো মধুমিতা, শাশ্বতী আন্টি আমাকে দেখতে এসেছিল। মধুমিতা তো বারবার করে এসেছে, আর প্রত্যেকে খোঁজ নিয়েছে, আমাকে মেসেজ করেছে। সুস্মিতা দি, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে, শ্রাবণী, আর রঞ্জনাদি তো আছেই, আমি তো আগেই বললাম। জেবাদিকে তো কারোর আর চিনতে বাকি নেই, মানে আমাদের সাথে সবসময় আছে, চ্যানেল না থাকলে কি হবে। তো প্রত্যেকে বারবার করে আমার খোঁজ নিচ্ছিল। তো এমনকি আমি ওই যে বললাম কিছুজনের নাম যদি বলতে ভুলে যাই মার্জনা করবেন। তার মধ্যে স্বপ্নাদি আমাদের সাথে আগে ছিল। স্বপ্নাদির চ্যানেলটার নাম হচ্ছে, ওনার মেয়ের নামে চ্যানেলটা, হ্যাঁ আমি এক্স্যাক্টলি চ্যানেলটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমার দেখে বসা উচিত ছিল। তো ও সায়না উইথ মম খুব সম্ভবত। তো যাই হোক, ভুল বলতে পারি চ্যানেলটার নাম। স্বপ্নাদিও আমাকে মেসেজ করে খোঁজ নিয়েছে। অনেকে মানে প্রত্যেকে, আমি জানি না আমি প্রত্যেকের নামই কারণ নাম আমি বাদ দিচ্ছি কিনা। আমি বারবার বলছি যে আমি যদি বাদ দিয়ে থাকি আমার এত মানে গিল্ট ফিল হবে, পরে ভিডিওটা করার পরে আমার খুব খারাপ লাগবে সবার জন্য আর কি। মিষ্টি, মধু, শ্রাবণী তো ছিলই, তার সাথে হচ্ছে শাশ্বতী আন্টি, সুস্মিতা দি, আচ্ছা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছে, তার সাথে সাথে আমাদের প্রেয়ারের গ্রুপেও আছে শাড়ি আন্টিকে আমি আমার মানে প্রেয়ারের গ্রুপের সাথে বেশি কানেক্ট করি, কেন শাড়ি আন্টির সাথে প্রায় প্রত্যেক দিনই প্রেয়ারে বসি আর কি। শাড়ি আন্টি অনেক দূরে থাকে, প্রত্যেকেই জানে। আমি মাসিমণি বলি, যদিও মুম্বাইতে থাকে, বারবার ফোন করে খোঁজ নিয়েছে। আর আমাদের প্রেয়ারের গ্রুপেও প্রত্যেকে খোঁজ নিয়েছে। একজনের নাম আমি না বললেই নয়, আমাদের প্রেয়ারের গ্রুপের আপনারা কেউ তাকে বুঝতে পারবেন না নাম বললে, কিন্তু আমি ওর নামটা একান্তভাবে না বললেই নয়, বহুবার আমাকে ফোন করেছে। অপরাজিতা বলে, ও আমার বন্ধুই আর কি। অপরাজিতা, সোমাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। সোমা প্রত্যেকের এতে কমেন্ট করে আর কি, হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট করে। সোমাকে সবাই চেনেন, সোমাও বহুবার মেসেজ করে, প্রত্যেকে তো করেইছে। আমি প্রেয়ারের গ্রুপের নামটা বলছি না, যেহেতু প্রত্যেকে চিনতে পারবেন না। আর অপরাজিতা কালকে পর্যন্ত ভোরবেলায় গিয়ে বিপত্তারিণী মায়ের কাছে গিয়ে পুজোও দিয়েছে আমার নামে। আর আমাদের আরেক রঞ্জনাদি ভিডিওতে বলে বারবার করে, আমাদের সন্তান সম আর কি, আমার ছেলের থেকেও ছোট একটা বাচ্চা মেয়ে খুব অসুস্থ, তার নামও অপরাজিতা। তো অপরাজিতা একটা কঠিন ব্যাধির সাথে লড়াই করছে। তো ভোরবেলায় কিন্তু গিয়ে পুজো পর্যন্ত দিয়ে এসেছে। মানে আমি বারবার আফসোস করতাম তো যে আমার নিজের লোক নেই, নিজের লোক হয়তো নামে আছে বা রিলেশনশিপে আছে, এই রিলেশনশিপগুলো আমি বলতে পারি। তো সত্যি কথা বলতে মানে ওই মানে নামগুলোই আর কি, রিলেশনের নামগুলোই, হ্যাঁ। কিন্তু আমি এদেরকে যে পেয়ে আমি বোঝাতে পারবো না এই বয়সে এসে যে আমার কি প্রাপ্তি হয়েছে। আর আমার এনজিও গ্রুপ, আর আমার সাথে সকাল থেকে এনজিও গ্রুপ তো ছিলই, রাত্রিবেলায় ওরা সবাই দেখতে গেছিলো আমার অপারেশনের দিন। আর আমার সাথে মৌসুমি বলে, যে আমাকে আসলে এনজিও গ্রুপে ইন্ট্রোডিউস করিয়েছে। তো মৌসুমি আমার এখানকার, ও আমার ওর ছেলে আমার ছেলে একসাথে আর কি ক্রিকেট খেলতো। তো ও আর ওই আমাকে এই ডক্টরের ঠিকানা দিয়েছে, প্রিয়াঙ্কা বলে একজন। ওরা যেদিন আমার অপারেশন হবে, ওরা নিজের ঘর বাড়ি ছেড়ে, মৌসুমির একটা ছোট বাচ্চা আছে,
প্রিয়াঙ্কার স্বামী সন্তান সব ছেড়ে ওর মেয়ের এক্সামও চলছিল, সারাটা দিন আমার সাথে কাটিয়েছে। আর আমার যারা পুরনো বন্ধু তারা তো আছেই, তারাও সবসময় খোঁজ নিয়েছে, আমি তাদের নামটা আর করলাম না। আমার প্রচুর বন্ধু গ্রুপ আর কি। আর তার পরবর্তীতে আবার সেটাও আমি গল্প করেছি, যাদের সাথে আমি ফুলের শহরে ঘুরতে গেছিলাম। শহর মানে ফুলের জায়গা, হ্যাঁ হয়তো বলতে গিয়ে আমি একটু বেশি মানে এত এক্সাইটেড না। প্রত্যেকে সুমিতা, রাখি ওরা ঘরে দেখতেও এসেছিল আমাকে। আর আমার বাকি 3 বন্ধু আছেই, মানে আর নামটা একটু করেই দিই। আর সঙ্গীতা, করুণা আর ববি, ওরাও এসে আমাকে সারাদিন পাহারা দিয়েছে। যেহেতু পরশু দিন আমার হাজব্যান্ড অফিসে একটা মিটিং ছিল, যেতেই হতো। আর আমার ছেলের কলেজে এক্সাম চলছে, যেতেই হতো দুজনকেই। তাই ওরা 3 জন এসে আমাকে সারাদিন পাহারা দিয়েছে। তো এই গ্র্যাটিটিউডগুলো না দিলেই নয় আর কি। মানে আমার নিজের কাছে নিজে মানে আমার একটা দায়বদ্ধতা বা আমার একটা ঋণ থেকে যাবে। তো এই ঘটনাটা, যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি এতটা অংশে এসে, সেটা একটা আমার সাথে একটা মিস্টিক্যাল একটা ব্যাপার ঘটেছে। আমি যে প্র্যাকটিসে আছি, তো দায়সনিন বুদ্ধিজম প্র্যাকটিস, বুদ্ধিজম বলতে পারেন আর কি, মানে বুদ্ধিস্ট প্র্যাকটিস আর কি। তো আমি অত ডিটেলে যাচ্ছি না। দিদি তো মাঝে সব ভিডিও শেয়ারই করেন কজ অ্যান্ড এফেক্ট নিয়ে। তো আমি তো দিদির ছানা, মানে সবে সবে যুক্ত হয়েছি। তো এই রঞ্জনাদি কলকাতায় এসছেন, আর দিদির একটা আসানসোলে কাজ ছিল, কাল গেছিল। দিদি তো খোঁজ ফোনে ইয়েতে, ইভেন আমার হাজব্যান্ড পর্যন্ত মানে এতটাই মানে আর কি ও সবসময় কানেক্ট করছিল দিদির সাথে। আমি মেসেজ টাইপ না করতে পারলেও ও মেসেজ করে কিন্তু দিদিকে বলছিল। এবার দিদি কলকাতায় আসাতে, এটা আমি পোস্ট অপারেশনের কথা বলছি, আমার অপারেশন পুরোপুরি ওকে। ইভেন আমার কালকে স্টিচও কেটে দেওয়া হয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকের ভালোবাসায় ওই আমি যখন দেখলাম শাশ্বতী আন্টি, মধুর বৌদি, মিঠু বিকেলবেলায় দেখতে গেছে, আমার এনজিও গ্রুপ তো আছেই, আমার বন্ধুরা, মানে আমি এমনি খুশি ছিলাম, আরও খুশি হয়ে গেছি আর কি ওদেরকে দেখে। তো আর ফোনে তো সবাই খোঁজ নিচ্ছিলই। তো যাই হোক, আমার একদম রীতিমতো সুস্থ অবস্থা, হাসতে হাসতে ঘরে ফিরেছি। যেদিন প্রচণ্ড বৃষ্টি হলো, দুর্যোগ মানে বলতে পারো, মঙ্গলবার আর কি, মঙ্গলবার আমি বাড়ি ফিরি। এমনি মাইক্রো সার্জারি, খুব একটা অসুবিধা হয়নি তেমন কিছু। তো আমি ঘরে ফিরে এলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত, সেদিন রাত্রেই ছুটি দিয়েছিল, কোনো অসুবিধা নেই, বেশ ঠিকঠাক। ওই পোস্ট অপারেশন একটু যে পেটে অস্বস্তি থাকে সেটা। তারপরে আমার যেটা হলো সেটা আমি মানে আমি অত ডিটেল বলবো, মানে বলতে পারবো না ইউটিউবে, নিজেরও খারাপ লাগবে, আপনাদের শুনতেও হয়তো ভালো লাগবে না। যেটা আমার হলোই পোস্ট অপারেশন, এই যে আমি বাড়ি এলাম, আমি মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে শনি, কাল বেশ রাত্রে আমি ঠিক হয়েছি। এর মধ্যে আরেকজনকে আমার গ্র্যাটিটিউড দেওয়ার আছে, তিনি আমার ভিডিও দেখে না বা তাকে আমি চিনতামও না আগে। বলে তো কিছু প্রোটেক্টিভ ফোর্স না সবসময় আশেপাশে ঘোরে, শুধু আমরা তাদের ডাকতে ভুলে যাই বা মনে রাখতে ভুলে যাই। তো এই যে আমি এবার বাড়ি এলাম, বাড়ি ফিরে আমার প্রচণ্ড কষ্ট। প্রথমে আমার কনস্টিপেশন শুরু হলো, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। তো যা যা ওষুধ হসপিটাল থেকে রেফার করা হয়েছিল তো সবই খাচ্ছিলাম, কিন্তু কিছুতেই আমার রিলিফ হচ্ছিল না। কনস্টিপেশন মানে কি বলবো, হয়তো আমি অন ক্যামেরা বলছি যেভাবে আপনারা বুঝতে পারবেন না যে আমি কতটা এই আমার কোভিডে আমি মানে প্রচণ্ড কষ্ট পেয়েছি। অপারেশন, এর আগে সিজারিয়ান হয়েছিল, সিজারিয়ানে আমার সেলাই ইনফেকশন হয়ে গেছিলো, কিন্তু এই কষ্টটা আমার মারাত্মক কষ্ট হয়েছে। এবার এই যে আমার এই কষ্টটা হয়েছিল, মানে কতটা মারাত্মক হতে পারে, তার সাথে তো এই ওষুধ অ্যাপ্লাই করেছি কিছু, আমার এমন লুজ মোশন শুরু হলো, মানে বলছি তো আমার অপারেশনে আমি এক ফোঁটা আমি ভয় পাইনি। ইভেন মানে আমি বলে বোঝাতে পারবো না আমার শারীরিক কন্ডিশন কি।
আমি পুরো শয্যাশায়ী ছিলাম। আমি এই যে এখন কথা বলছি আপনারা একদমই বুঝতে পারছেন, মানে কালকে রাত পর্যন্ত আমার এই ঠোঁটের কোনাগুলো, হ্যাঁ আমি যদি ক্লোজে আসি তাও বুঝতে পারবেন না, পুরো কেটে গেছিলো ঠোঁটের কোনাগুলো, পুরো শরীর ড্রাই, হাত পা কুচকে গেছে, এমন লুজ মোশন হচ্ছে আর কি। মানে আমি বিছানা থেকে উঠতে পারছি না, মানে পুরোটাই বিছানাতে। হাজবেন্ড কালকে ছুটি নিয়েছিল, ধরে ধরে নিয়ে যাচ্ছিল, আনছিল, মানে ওই আমার ওয়াশরুম পর্যন্ত যাওয়ারও আমার কোনো মানে কি পারছিলাম না যেতে আর কি। তো এরম সাংঘাতিক লুজ মোশন, তার সাথে ব্যথা যন্ত্রণা পুরোটাই। আমি বারবার বলি আমি নিজে যথেষ্ট সাহসী মানুষ আর কি, হ্যাঁ। তো এই আমি মানে কালকে রাত্রিবেলায় বলেছে আমি আর পারছি না, ডক্টর পর্যন্ত বলে দিয়েছেন। আমরা কালকে আবার ডক্টর ভিজিটে বাধ্য হয়ে আমার হাজব্যান্ড নিয়ে গেল, বললো ওনার তো স্টিচ খুব সুন্দর শুকিয়েছে বলে স্টিচটা কেটে দিল, বললো আমার আর কিছু করার নেই, এরপরে ওনাকে মেডিসিনের ডক্টর রেফার করে দিল, ওনাকে দেখাতে হবে। কেন আমার যে কি সাংঘাতিক অবস্থায় যে বলছে, আমি বললে বুঝতে পারবেন না, আরেকজনের নাম একটু করি, না বললেই নয়। আমার হাজব্যান্ড ওই পরশু দিন রাত্রে একজনকে ফোন করেছিল যখন আমার কনস্টিপেশন ছিল, তো তিনি এক সরকারি হসপিটালের নার্স আর কি, ওর এক বন্ধুর ওয়াইফ, সে এমন একটা ওষুধ বলে দিল, ওই ওষুধটা অ্যাপ্লাই করাতে আমার কিন্তু সেই রাত্রি বেশ 1:30-2 নাগাদ কনস্টিপেশনটা কমে গেল। তারপর থেকে লুজ মোশনটা তার সাথে সাথেই আর কি, তার আগে থেকেই হচ্ছিল। আমি বলছি আমি পুরো সিচুয়েশনটা হয়তো সেইভাবে আমি বুঝিয়ে বলতে পারবো না, যেহেতু অতটা বলা যায় না ইউটিউবে। এই করতে করতে বেশ 2 দিন পাস, মানে আজকে সম্ভবত আর কি আমাকে হসপিটালাইজ হতে হতো, মানে এত সিভিয়ার লুজ মোশন হচ্ছিল। তো তখন রাত্রিবেলা আমাকে, আমি যে বাচ্চাটাকে পড়াই, হ্যাঁ এত মিষ্টি, ওর নাম অদ্রিজা, ও আমাকে একটা সুন্দর গ্রিটিংস বানিয়ে, ওর ডান্স স্কুল ছিল, ও আমাকে দেখতে এসছে, আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তার মধ্যে লিখেছে, ছবি বানিয়েছে, এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। মানে আমার স্বামী সন্তান তো আমার স্বামী অজস্র করেছে, মানে আমি না বললেই নয়। কিন্তু এদের সাথে আমি বাকি আজকে যাদের কথা বললাম তাদের সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, মানে এমনই একটা হৃদয়ের টান। বারবার মিষ্টি ফোন করে, মধু তো মানে একদম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে বারবার, মানে প্রত্যেকে, অপরাজিতা যার নাম বললাম, মানে সোমা, প্রত্যেকে, মানে শাড়ি আন্টি, মানে প্রত্যেকবার ওরা আমার জন্য প্রেয়ারে বসেছে। তো এইভাবেই সিচুয়েশনটা আমার 2 দিন ধরে চলছে, মানে লাস্ট ওই যে বললাম আজকে আমাকে ওটাই আর কি, আমার উপায় ছিল না, আবার অ্যাডমিট হতে হতো না। তো ডক্টর বললেন যে একটা ব্লাড টেস্ট করালো, যে হতে পারে কোনো ওষুধের অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দাও, ওটা একটা রিয়াকশন হয়ে গেছে তোমার মধ্যে হয়তো। তারপরে আমি যাই হোক, আমি হ্যাঁ এখন একটু কথা বলতে গিয়ে ভুলে যাচ্ছি, অ্যানাস্থেশিয়ার ফল হতে পারে এটা। তো কাল রাত্রির ওই বাচ্চাটা যখন আর কি, ওরা অনেক রাত অব্দি একটুখানি ছিল, এবার যখন ও চলে যাচ্ছে তার আগেই দিদি রঞ্জনাদি আমাকে ফোন করে, তো রঞ্জনাদি ফোন করে ওই যে বলি যে মা তো সব কিছু জানতে পারে, তার আগের দিনই দিদি যে কলকাতায় এসেছে, দিদিকে আমি 2-3 দিন কিচ্ছু জানাচ্ছিলাম না, কোনো মেসেজ ফোন কিচ্ছু করছি না। সকালেই করেছিল, সকালেও আমি যখন ডক্টরস ক্লিনিকে ছিলাম করেছিল, তো বললাম এরম অবস্থা আমার, তো বললো ঠিক আছে বলে আবার আমাকে রাত্রে তখন ফোন করলো দিদি, মাঝখানেও মেসেজ করেছে। তো রাত্রে ফোন করে বলল যে কেমন আছি, তখন আমার গলা থেকে আর আওয়াজ বেরাচ্ছে না, আমি পুরো শয্যাশায়ী তখন। তারপরে আমি জানি না ঘটনাটা কতটা খুলে বলা ঠিক হবে আমার, আমি তাও বলছি, মানে বারবার বলছি একটা মিস্টিক্যাল ব্যাপার ঘটেছে আর কি আমার সাথে। তো প্রত্যেকে প্রেয়ার, প্রত্যেকের ভালোবাসা, পুজো, সব মানে প্রত্যেকের মিলিত প্রয়াস আমার কাজে লেগেছে। দিদি আমাকে যে ফোনটা রাত্রিবেলায় করলো, আমি আমার নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট আর কি আমি ফেল করছিলাম। আমরা যে প্র্যাকটিসে আছি, আগেই বললাম,
বুদ্ধিজমে আমাদের একটা চান্ট করতে হয় এই প্র্যাকটিসে। সেই চান্টটা না আমি তো বুঝতে পারছিলাম না, তো আমি বসে যতটা পারছিলাম আর কি বসে চানটা করছিলাম 10 মিনিট 15 মিনিট, মোটামুটি আমি দিনে 1 ঘন্টা করি, খুব বেশি হলে 2 ঘন্টা করি। তো এই চানটা আমি যখন প্রথম প্রথম প্র্যাকটিসে এসেছিলাম, বেশি দিনের ঘটনা না, 1 বছর আগেই, 1 বছরের কিছু বেশি, তখন না মানে অজপা বলে তো সবসময় তোমার শরীর থেকে যে জপটা হয় ওটা না সবসময় হতো, এটা আমার মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো যেটা নিঃশ্বাস প্রশ্বাসে যেই জপটা বা যে চান্টটা তোমার চলে আর কি, তো দিদি আমাকে ফোন করে ঠিক ধরে ফেলেছে আর কি, রঞ্জনা দি, মানে আমার কাছে মা বলবো কি ভগবান বলবো আমি নিজেও জানি না। হ্যাঁ ওই বললাম আগের দিন, হ্যাঁ বলতে বলতে এটা ভুলে গেছিলাম, ওই শিলাবৃষ্টি যখন হচ্ছিল ওই শর্টসটা দিদির দেখে আমার কেন মনে হচ্ছিল কাছে থাকলে আমি একটু হাক করতাম, আমি হয়তো একটু সুস্থ হয়ে যেতাম। তো যাই হোক এই চান্ট আমাকে বললো যে তুই মনে মনে চান্ট করছিস। মানে কি অদ্ভুত, আমি সত্যি করছিলাম। আর বেশ কয়েকদিন হলো হসপিটালে গিয়েও করেছি, কিন্তু সেরকম নিরন্তর করছিলাম না আর কি। তো আমি বললাম কি হ্যাঁ করছি বলে আমি বললাম না তো আমি তো মনে মনে করি না, আমি উঠে বসে 10 মিনিট 15 মিনিট মানে ওই কন্ডিশনে যতটা পারছিলাম করছিলাম, সত্যি তো আমি করছি না সেইভাবে নিরন্তর। হ্যাঁ বুঝলো কি করে, মানে তারপরে বলে না যে সব বুঝতে পারে, সব বদমাইশি মায়েদের কাছে ধরা পড়ে যায় আর কি। তো বললো মনে মনে তুই চান্ট কর বলে ওই গুড নাইট বলে ফোনটা রেখে দিল। আমার মানে মিস্টেকালি আমি ঠিক 15 মিনিট মতো চান করতে পেরেছি, 15 মিনিটও নয়, শুয়েই মনে মনে, তখন আমার কথা বলার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। তো আরেকবার বলছে আমাকে দেখে বুঝবেন না, আমি যদি আমার কাল পরশুর কিছু আমি ছবি তুলে রেখেছি ওগুলো যদি অ্যাড করি তাহলে বুঝতে পারবেন যে আমার কি হাল ছিল। হতে পারে আমি এই ছবিগুলো অ্যাড করবো আর কি, নাহলে লোকের পক্ষে বোঝাটা খুব মুশকিল। হ্যাঁ তো যখন আমি উঠলাম 15-20 মিনিটের মধ্যে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একবার ওয়াশরুমে যেতে হবে। ওই যে আমি গেলাম, মানে আমার সাথে যে কতটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল বলে বোঝানো যাবে না। হয়তো ভাববেন যে সামান্য একটা লুজ মোশন বা সামান্য একটা ঘটনা, আমার কাছে ব্যাপারটা অনেকটা বড়। আমার যে শারীরিক কষ্ট, আমার এত বড় বড় মানে ডিজিজ আমি পেরিয়ে এসেছি সারা জীবন অনেক, আর আমার যাই হয় না মানে বেশ বড় ধরনের আর কি। এটা তো একটা ছোট অপারেশন ছিল, এটার কথা আমি বলছিই না। তো এই যে চানটা করলাম আর কি, ওই অস্বস্তি থেকে আমি যেই ওয়াশরুমে গেলাম এমনভাবে আমি ফ্রেশ হলাম না, আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি ভালো হয়ে গেছি, মানে একদম একটা মিস্টিক্যাল ব্যাপার। আমি জানি না যে মানুষটা মানে যন্ত্রণা আমি ছটফট করছি। ভিডিওটা দুবার করে এডিট করতে হলো, তো যাই হোক ক্ষমা করে দেবেন সামান্য কিছু আর কি প্রবলেমের জন্য। তো এটা আমি তখন বিছানায় বসে বলছিলাম, এখন একটু চেয়ারে বসে। তো প্রথম কথা হচ্ছে ভিডিওটার টাইটেলটা আমি কি রাখবো সেটা মনে পড়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকজনকে গ্র্যাটিটিউড জানানো হয়নি, যিনি সবসময় আমাকে ফোন করেছেন, আমাদের এই প্র্যাকটিসেও আছেন, হ্যাশট্যাগ আমরা সকলেতেও আছেন। অত্যন্ত মিষ্টি একটা মানুষ, আর মানে ওনার মানে থেকে অনেক কিছু শেখার আছে। এই বয়সেও এত সুন্দর নাচ করে, এত সুন্দর একটা মানুষ, মানে বাইরেটাও যেমন সুন্দর ভেতরটাও তেমন সুন্দর। সেটা হচ্ছে আমাদের আবিরাদি। আবিরাদি অনেকবার, ইভেন আবিরাদি আমার খুব কাছাকাছি থাকেন আর কি। তো উনি কিন্তু আমাকে ফোন তো করেইছে যেদিন আমি রিলিজ হয়েছে, অনেক রাত্রে ফোন করে, যেহেতু আমার ফোন আমার কাছে ছিল না, আমার হাজব্যান্ডকে ফোন করে খোঁজ নিয়েছেন, প্লাস আমি বাড়িতে ফিরেছি কিনা অনেক রাত্রেই কিন্তু ফোন করে খোঁজ নিয়েছেন। আবার আমাদের সামনাসামনি একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, তো সেখানকার নাম্বার দিয়ে আমার যে প্রবলেমটা হচ্ছিল সেখান থেকে মানে যাতে আমি কাউকে কল করতে পারি, মানে বললাম তো মানে কিছু মানুষের কথা না বললেই নয়। রুনাদির কথা আমি বলতে ভুলে গেছিলাম, পরশ পাথরের রুনাদি। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর টাইটেলটা বলি,
টাইটেলটা হচ্ছে আমার মা সব জানে বলে বর্তমান একটা বেরোতো, ম্যাগাজিন বেরোতো, আমি তখন অনেকটা ছোট ছিলাম। তো এই আমার মা সব জানে বলে একটা কলাম ছিল ওতে। তো ওটাতে না মানে বিভিন্ন প্রশ্নের উত্তরটা বেশ সুন্দর করে মানে বাচ্চাটা মাকে প্রশ্ন করছে, মা তার উত্তর দিচ্ছে। তো অনেক কিছু জেনারেল নলেজ, মানে কারেন্ট ইভেন্টগুলো ওখান থেকে জানতে পারতাম। তো ওইটার কলামটার টাইটেলটা থাকতো আমার মা সব জানে বলে। তো ওইটাই আমার আজকে মনে হলো, হঠাৎ করে ভাবছিলাম কী টাইটেল দেবো। তো এখানে বসে আমি এখন চান্ট করছিলাম কিছুক্ষণের জন্য, তো ওটাই আমার মনে পড়লো যে আমার মা সব জানে। তো যাকে ডেডিকেট করছি বুঝতেই পারছেন। আজকে আমি কোনোদিন থাম্বনেলে ছবি দিয়ে ভিডিও করি না, আজকে আমি করব, আজকে আমি ট্যাগও করব, তাকে আমি করি না দিদি বারণ করার পর থেকে, কিন্তু আজকে আমি ট্যাগও করব, থাম্বনেলে ছবিও দেব। আর আরেকবার প্রত্যেককে গ্র্যাটিটিউড, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।